আরে রাজু, যে লোকটা গেল সে তোমার বাবার উকিল না? কি হয়েছে? তোমার বাবা ভালো আছেন তো? আরে দাদা, আরে দাদা 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 ওঠো। আরে ভাই, এত কষ্ট করে একটু ঘুম এসেছিল আর তুই এসে চিৎকার করে আরে আমি উকিল বাবুকে দেখলাম, কি যেন আবদেশ। বাবা আবার জমি টমি বিক্রি করে দেবে না তো? আরে তুই এত ঘাবড়াচ্ছিস কেন? আমরা তো ওর ছেলে, ক্ষেত আমরাই পাবো। আর কার এত ক্ষমতা আছে দেখি আমাদের কাছ থেকে কেড়ে নেয়? চিন্তা করিস না, বাবা আমাদের বেদখল করতে পারবে না। আস্তে। হ্যাঁ, তুমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছো তো? একেবারে ভেবে চিনতে। নাও, উকিলবাবু এসে গেছেন। পিঙ্কি, উকিলবাবুর জন্য চেয়ার নিয়ে আয়। নমস্কার, কেমন আছেন? নমস্কার উকিল বাবু। দে মা। রেনুকে বল চা করতে। দলিল বানিয়েছি, শোনাবো? আমি মনমোহন চৌহান, স্বর্গীয় দামোদর চৌহানের পুত্র, বারোকিয়া গ্রামের নিবাসী, উন্নাও জেলা, উত্তরপ্রদেশ। আমার 12 বিঘা জমি, যার ক্রমিক নাম্বার হলো BK 12267/58, গ্রাম বারোকিয়া, জেলা উন্নাও, উত্তরপ্রদেশে এটা অবস্থিত। আমি সজ্ঞানে জানাচ্ছি যে আমি মারা যাবার পর এই জমির একমাত্র অধিকার আমার সহধর্মিণী প্রমীলা চৌহান হবে। আর এই জমি সংক্রান্ত সব দায় দায়িত্ব উনিই নেবে, যতদিন না উনি নিজের ইচ্ছায় এই জমি অন্য কাউকে দিয়ে না দিচ্ছেন। এমনটাই চাইছিলেন তো? ঠিক আছে তো? কাকা চা। কেমন আছো মা? আমি ভালো আছি কাকা। তুমি ঠিক করে চিন্তা করেছো তো? আমাদের 2 ছেলে, ওদের নামে তো কিছুই রাখলে না। ওরা কি এইসব মেনে নেবে? বাড়িতে ঝগড়া অশান্তি করবে। আমি সব ভাবনা চিন্তা করে ফেলেছি। ওই জমিটা যদি ওদের নামে করে দিতাম, তাহলে হয়তো ওটা বেচে দেবে, নয়তো নিজেদের মধ্যে ঝগড়া করে মরবে। অপদার্থগুলো। প্রমীলা, তুমি তো জানো আমাদের 2টো মেয়ে রয়েছে। আর মেয়েদের বিয়ে দেওয়ার সময়তে এই জমিটাই তোমার কাজে আসবে। আর তোমার ছেলের ভাগ্যে তো শনি রয়েছে, ওই শনি ওকে শেষ করবে, ও কখনো বদলাবে না। উইল, জমির ভাগ বাটোয়া প্রায়শই সংসারে অশান্তি ডেকে আনে, আর রক্তের সম্পর্কের মধ্যেও ভাঙন ধরিয়ে দেয়। যিনি উইল করে যান তাকে এই চিন্তা কুড়ে কুড়ে খায় যে তার সিদ্ধান্তের কারণে সংসারের আদৌ ভালো হবে কি না। আর প্রায়শই যারা নিজেদের উইলের দাবিদার মনে করে, তারা অনেক সময়ই সেটা পাওয়ার জন্য নিজের মানুষদেরও আঘাত করতে পিছপা হয় না। এসব কি হচ্ছে মা? বাবা সমস্ত সম্পত্তি তোমার নামে করে গেছে। তো ভুলটা কোথায়? আমাদের খারাপ লাগবেই, জমিটা তো আমাদের নামে হওয়ার কথা। আমি তোদের মা নই নাকি? সে কথা নয় মা, কিন্তু বাবা কি ভেবেছিলেন? আমরা কি তোমাকে বাড়ি থেকে বাইরে বার করে দেবো? তোর বাবা এরকম তো কখনো বলেনি। ছাড়ো না মা, আমরা কি বুঝি না? বাবা সবসময় আমাদেরকে খারাপই ভেবেছে, যেটা দিয়ে যাওয়ার কথা সেটাও তো দিল না। যদি তোদের এটাই মনে হয়, তাহলে 2 পয়সা কামিয়ে দেখা। এবার তো দায়িত্ব নে। আর অর্জুন, তুই তো বিয়ে করেছিস। হাঁ করে কি দেখছিস? ডাল দে। এবার তো সংসারের দায়িত্ব নে। 2টো বোন ঘরে আছে, ওদের তো বিয়ে দিতে হবে নাকি? আরে মা, বাজে কথা বন্ধ করো তো। যখনই দেখো খোঁটা দিচ্ছে। শেষ পর্যন্ত জমিগুলো তো আমরাই পাবো, কিন্তু বাবা যেটা করেছে সেটা অন্যায় করে গেছে। উনি কোনো অন্যায় করেননি। চাষের সব ফসল তো ঘরেই ঢুকবে না, আর বাড়িটাও তো তোদের। তুই বড় আর তারপর রাজু,
তাহলে তুই কেন এত মাথা গরম করছিস? দেখো আমাদেরকে ঠকানো হয়েছে। না সম্মান আছে, না তো কোনো ভরসা। দেখো মা, আমাদের নিয়ে যদি চিন্তা থাকে না, জমি আমাদের নামে করে দাও, কেননা দেখাশোনাটা তো আমাদেরই করতে হবে। আমি তোর বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু করব না। শেষমেশ এই জমি তো তোরাই পাবি। তাহলে তোরা এখন থেকে এত মাথা গরম কেন করছিস? আমাদের আপনার মেয়েকে পছন্দ হয়েছে। আমারও আপনার ছেলেকে পছন্দ। হ্যাঁ, আমরা এদের দুজনের কুষ্টি বিচার করে দেখেছি। যখন সবকিছু ঠিকঠাক আছে তাহলে বিয়েতে আর দেরি কিসের? আমাদের কোনো আপত্তি নেই, যদি বলেন এখনই কথা পাকা করে নিই। যেমন আপনি বলবেন। পিঙ্কি, হ্যাঁ বাবুকে একটু নিয়ে যা না। বাবা কাটে না। মা, একে তো বিয়ের এত খরচা, তারপরে আরো 1 লাখ টাকা। দেখ, ছেলেটা ভালো আর পরিবারও ভালো। আরে মা, তুমি তো জানো যে আমাদের রোজগার অত নয়। এবার বোনের বিয়ের জন্য তুমি পয়সা কোথা থেকে আনবে? আরে বাবা, কিছু তো একটা করতে হবে। ধর এই সম্বন্ধটা আমি ছেড়েই দিলাম, তাহলেও কি হবে? বিয়ে তো দিতেই হবে না? এরপর ওর বয়স বেড়ে গেলে খরচ আরো বাড়বে। তাহলে মা তুমিই দেখে নাও, কোত্থেকে আনবে এত টাকা, আমরা জানি না। ভেবে দেখো মা, ভালো করে ভেবে দেখো। প্রমীলা দেবী, 1 লাখ টাকা বড় কথা নয়, তার সুদটাই বেশি। আপনি তো জানেন ব্যাংকের সুদটা এখন অনেক বেশি, কিন্তু টাকা জমালে সেখানেও বেশি সুদ পাওয়া যায় না। আমি জানি আপনি কি বলছেন, কিন্তু কি করব? আর তো কোনো উপায় নেই আমার কাছে। এত জমানো টাকাও নেই যে দুজনের বিয়ে দেব। অবিবাহিত মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে। উনি তো চলে গেছেন, এখন যা করতে হবে আমাকেই করতে হবে। আমি আপনার ঋণ শোধ করে দেব। চাষ থেকে যা আয় হবে কিছু কিছু করে আপনাকে দিয়ে দেব। ঠিক আছে। ভালোই খরচা করেছে তো বিয়েতে জামাইবাবু। হ্যাঁ, কি আর করা যাবে, বোন তো আমাদেরই, করতে তো হবেই, তাই না? চাষবাস কেমন চলছে? ক্ষেত আছে কিন্তু আয় কোথায়? 12 বিঘা জমি আছে তোমাদের 2 ভাইয়ের কাছে, নেহাতি কম নয়। এবার তো জমিতে কিছু করার কথা ভাবো। আরে কি আর ভাববো, যখন জমিটাই নেই। মানে? বাবা সমস্ত জমি মায়ের নামে করে দিয়ে গেছে, আমাদের জন্য তো কিছুই রেখে যায়নি। চিন্তা করো না। দাদা, তাড়াতাড়ি চলো, মা ওদিকে তোমাকে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি আসছি। আচ্ছা। বসো, আমি আসছি। আরে বৌমা, কেমন আছো? তোমার শাশুড়ি আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, আমি ডাকছি। কোনো ব্যাপার না, আজকালের মধ্যে তো আমাকে টাকা নিতে আসতেই হতো, কিন্তু চিন্তা একটা বিষয়, যত দিন বেড়ে যাবে তত সুদ বেড়ে যাবে। আমি জানি সেটা। আপনার যেন কোথাও অসুবিধে না হয়। যদি সুদটা বেড়ে যায় তাহলে আপনি দিতে পারবেন না। আসলে কি, এটাই তো আমার ব্যবসা, আর এই করেই তো আমি সংসার চালাচ্ছি। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি আপনার পুরো টাকা সুদ সমেত শোধ করে দেব। আমি জানি আপনার কাছ থেকে 2 মাস চেয়েছিলাম, আর 4 মাস হয়ে গেল, কিন্তু শোধ করে দেব। ঠিক আছে, আপনি যখন বলছেন। নমস্কার। আচ্ছা। আমি আগেই বলেছিলাম মা, তুমি ঠিক করছো না, এখন ভোগো। আরে তো পনে এত দেওয়ার কি দরকার ছিল? কথা বলে একটু কম করা যেত না? এখন বলে লাভ কি? তখন তো কেউ সাহায্য করিস। আমাদের জিজ্ঞেস করে কিছু করেছিলে নাকি? সব সিদ্ধান্ত তো তুমি একাই নিয়েছো, ধার নেওয়ার সিদ্ধান্ত তুমি একাই নিয়েছিলে। তো আর কি করতাম আমি? তোরাও তো কিছু করতে পারিস। আরে আর কি করব, যতটুকু পারছি ততটুকুই তো করছি। একটু তরকারি দাও।
বিকাশ, বিকাশ, চলো ভেতরে চলো, চান করতে হবে তো। বিকাশ, আলে লে 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 লে, আরে কোথায় যাচ্ছ? চান করতে হবে তো, চলো বাবা, চলো সোনা, চান করবো তোমরা, চলো চলো চলো। কাকা চা। দেখুন, আপনার যদি ঠিক মনে হয় তাহলে এক টুকরো জমি বিক্রি করে দিন। 1 বিঘা বিক্রি করলে কত পাবো? 50-60 হাজার টাকা তো পাওয়াই যাবে, আর হতে পারে 75,000ও পেয়ে গেলেন। কেউ যদি কিনতে চায় তাহলে বলবেন, সেরকম কেউ আছে? এই জমি থেকে 2 বিঘা বেচবো। কিসের চাষ হয় এখানে? ধান চাষ হয়। ধান? হ্যাঁ। কিন্তু এ তো রুক্ষ জমি। আরে বৃষ্টি হোক, তারপরেই দেখবেন, সবে ফসল কাটা হয়েছে। কিন্তু দেখুন, 90,000 টাকা বড্ড বেশি। কিন্তু এখন তো এই দামই চলছে, তাই না? ঠিক আছে, কিন্তু 75,000-এর 1 পয়সাও কম নয়। না মানে মানেটা কি তোমার? 2 বিঘা কেন বিক্রি করছো? আমায় সুদ সমেত ঋণ শোধ করতে হবে, তাই বেচছি। কিন্তু জমিটা তো আমার আর দাদার নামে, এটা তুমি কেন বেচতে যাচ্ছ? তাহলে ঋণ শোধ করতে টাকা নিয়ে এসো, আমি বেচবো না। জমি তো আমি বিক্রি করতে দেবো না। জমি আমার নামে আছে অর্জুন, আর আমি যেটা করছি আমার পরিবারের ভালোর জন্য, আমার ছেলে মেয়ের জন্য করছি। জমি বিক্রি হবে না মা, এই জমি আমাদের 2 ভাইয়ের। আমাকে হুমকি দিচ্ছিস তুই? তাহলে ভালো করে শুনে নাও, জমি কিন্তু বিক্রি করা যাবে না, আর এই নিয়ে কোনো কথাও হবে না। জমি আমি বিক্রি করতে দেবো না। তাহলে তোরা দুজন সুদ সমেত ঋণ 2 মাসের মধ্যে চুকিয়ে দে। ওনাকে আমি কথা দিয়েছি, যদি ঋণ শোধ করতে না পারিস তাহলে ওই 2 বিঘা আমি বেচে দেবো। আমাদের মাকে এই বিক্রিটা করা থেকে আটকাতে হবে। কিন্তু দাদা, দেনা শোধ করার জন্য এত টাকা আসবে কোথা থেকে? আরে জমিটা তো আমাদের। প্রথমে বাবা ঠকিয়েছে, এখন মা ঠকাচ্ছে। আজ 2 বিঘা বেচছে, কালকে 4 বেচবে, আস্তে আস্তে পুরো জমিটাই হাত থেকে বেরিয়ে যাবে। আমাদের ভাগে কিছুই থাকবে না। তাহলে কি করব দাদা? মা, বলছিলাম, ও কি বলছে একটু শুনুন না। মানে আপনি ওর কথা একটু বোঝার চেষ্টা করুন। দেখো বৌমা, ওই দুজন আমারই ছেলে, পরিবারের দায়িত্ব ওদের দুজনকেই নিতে হবে। ওরা দুজন যাই করেছে তাতে ওদের বাবা অনেক সাহায্য করেছে, কিন্তু ওরা দুজন কোনো কাজটাই ঠিক করে করলো না, না পড়াশোনা করলো না রোজগার। আর এই জমিটা তো ওনার রোজগারের। যতটা অধিকার এদের আছে ততটাই রেনু আর পিঙ্কির আছে। 2 মেয়েরও অধিকার আছে। আমি তো শুধু এদের পাওনাটাই দিচ্ছি। এবার দয়া করে তোমার স্বামীকেও এই কথাটা বুঝিয়ে দাও। শুনছো, মা তো মানছেনই না। কাল উনি বেরোচ্ছেন, জমি বিক্রির কথা পাকা করে আসবেন। এই রাজু, 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 ওঠ, ওঠ না। ঘুম পাচ্ছে। তুই ঘুমিয়েই থাক, ওইদিকে জমি হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আরে ওঠ, ওঠ বলছি, ওঠ ওঠ ওঠ, যা, আয়। আমাদের মাকে আটকাতে হবে। মাকে? হতে পারে আমাদের মা, কিন্তু এই মুহূর্তে আমাদের শত্রু। আর শত্রুকে একবার ছেড়ে দিলে সারা জীবন গোলামি করতে হবে। কিন্তু দাদা, ও তো আমাদের মা। আরে মা যদি, তাহলে আমাদের নিয়ে ভাবছে না কেন? আমাদের জীবন বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছে কেন? রাজু,
অর্জুন, আমি তোমাকে বলেছিলাম মা, জমি তুমি বিক্রি করতে পারবে না। আমি তোদের 2 মাস দিয়েছিলাম, কিন্তু তোরা তো কিছুই করলি না। এখন আর কোনো উপায় নেই, জমি তো বিক্রি করতেই হবে। দেখো মা, জমি বেচবে না মানে জমি বেচবে না। জমি বিক্রি করতে দেব না। তোদের মাকে মারবি? দেব না বিক্রি করতে। আরে ওই কি করছিস? ধর ধর ধর। আরে আরে, ওই দেখো কি হচ্ছে ওখানে? এই, কি করলি? এই, দাঁড়া। ওকে ওকে বেঁচে আরে ইনি আছে। তো আর বেঁচে নেই। হে ভগবান, পালাচ্ছিলিস? হ্যাঁ। যে জমিকে তারা নিজেদের বলে মনে করত, সেই জমির জন্য 2 ছেলে মিলে তাদের মাকে মেরে ফেলল। কিন্তু তাতে কি এই জমি তাদের হয়ে যাবে? নিজের মায়ের খুন কেন করলো? বাপটাও সেরকম, সব সম্পত্তি মায়ের নামে দিয়ে গেছে, ছেলেদের কিচ্ছু দেয়নি। আর মাটাও জেদি ছিল। আমরা জামিনের জন্য পুরো চেষ্টা করছি, কিন্তু চার্জশিট জমা পড়ার পর তখনই শুনানি হবে। বিমলা কেমন আছে? ঠিক আছে, আমরা ওর খবর নিই। আচ্ছা, ওকে বলবে যে জমির কাগজগুলো বের করে রাখতে। বাইরে বেরিয়েই জমি নিজেদের নামে করতে হবে। আমরা সব সামলে নেব। তাছাড়া এখন জমির মালিক তুমি আর রাজু, এবার আর কেউ জমি কেড়ে নিতে পারবে না। আইনতভাবে তোমরাই জমির মালিক এখন। ও মাগো, আমরা হাসপাতালে যাচ্ছি, তুই না হয় একটু পরে আয়। ঠিক আছে। মাগো, বাবু আল্লাহ, বাবু বাবু, এই দেখ তোর ছোট বোন এসেছে। বাবু বাবু, দেখতে তো পুরো তোমার মতো হয়েছে। বিকাশ বাবু, কি খবর? আরে ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, বাবা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, ঠিক আছে? শোনো, হ্যাঁ, নাম কি রাখবে মেয়ের? নাম জ্যোতি। জ্যোতি কেমন লাগবে? ঠিকঠাক। কি বলিস রাজু? ভালোই হবে। আচ্ছা বিমলা, জমির কাগজপত্র সব গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, সব গুছিয়ে রেখেছি। দুজন 1 বছরের উপরে জেলে আছে। 302 দিয়েছে, খুনের মামলা। এত সহজে ছাড়া পাওয়া যায়? তো এখন মুকেশবাবু, আপনি কিছু ব্যবস্থা করে দিন। দেখো, চেষ্টা তো করছি, বাকিটা ভগবানের হাতে। না না মুকেশবাবু, আপনি এরকম বলবেন না। 8 মাস হয়ে গেল আমার বোনের মেয়ে হয়েছে। অর্জুন আমার জামাইবাবু, মেয়ের মুখটাও সে ভালো করে দেখেনি। দেখো, তুমি চিন্তা করো না, আমি তো আছি। তাড়াতাড়ি করুন। এই বাইরে আয়, তাড়াতাড়ি কর। দাদা, দাদা এটা কি করে হলো? তোমার জামিন হয়ে গেল আর আমি কি জেলে পচে মরবো? আরে রাজু, তুই এত চিন্তা করছিস কেন? হ্যাঁ, এখন তো আমি বাইরে চলে এসেছি, তোকে ভেতরে থাকতেই দেবো না। একটু তাড়াতাড়ি করো দাদা, আমিও বাইরে আসতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুই একেবারে ভাবিস না, তুড়ি মেরে তোকে বাইরে বার করে আনবো। আসছি এখন। যে গ্রামবাসীরা তোমাদের 2 ভাইকে ধরেছিল, তারা কি চুপচাপ বসে থাকবে এই কোর্ট কাচারির চক্করে? তুমি দেখো, এসব খুনের কেসে কেউ ঝামেলা ঘাড়ে নেবে না। সবার আগে আমাকে ওই জমিটাকে নিজের নামে করতে হবে। জামাইবাবু, এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করে নিলেই ভালো হয়। হ্যাঁ জানি, সেটাই তো করব। আলে বাবলে, কাঁদে না শোনা।
আরে বাস বাস বাস, আর কাঁদে না, আর কাঁদে না। ও আচ্ছা বিমলা, ওই মা বাবার ডেথ সার্টিফিকেট গুলো কোথায় আছে? হ্যাঁ, ওই আলমারিতেই তো রেখেছি। ঠিক আছে, হয়ে যাবে। মোট 12 বিঘা জমি, 6 তোমার, 6 তোমার ভাইয়ের। আরও একটা কাজ করতে হবে। কি? আচ্ছা ভাই লোক, চললাম। গোবিন্দ শোন, হ্যাঁ রাজু বল। আমার একটা কাজ করবি ভাই? হ্যাঁ আমাদের গ্রামে একবার আমার বাড়িতে যাবি, আমার দাদা অর্জুনের কাছে। বলিস যে দেখা করতে। ঠিক আছে, যাবো তো নিশ্চয়ই, কিন্তু কদিন বাদে যাব। আসলে ওই অনেকদিন পরে বেরোলাম তো এখান থেকে, সেই জন্য চললাম। পেছনটা পরিষ্কার করে জল ঢাল তাড়াতাড়ি, চল। শোনো, ওই গোবিন্দ আবার এসেছিল, বলছিল যে ঠাকুরপো দেখা করতে বলেছে। আরে পরে যাব, জামিন হচ্ছে না তো আমি কি করব? অকারণে আমার পেছনে পড়ে আছে, কিছুতেই কিছু হচ্ছে না, বুঝলি? কেন? এখন তো 5 মাস হয়ে গেল তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ, আমার বেলায় কিছু হচ্ছে না? খুনের কেস চলছে, কোর্ট কাছারিতে প্রচুর খরচা হয়। আরে বাহ দাদা বাহ, ভালো কথা বলেছ। তোমার শালার প্রচুর পয়সা বলে তুমি তাড়াতাড়ি জামিন পেয়ে গেলে। কিন্তু একটা কথা মনে রেখো, খুনটা কিন্তু আমরা দুজন মিলে করেছি, আর ওই জমির অর্ধেকটা আমার। কি ভুলভাল কথা বলছিস রাজু? আমি কখনো না বলেছি তোকে? তাহলে বাইরে বের করো আমাকে। আরে ভাই, তুই কিছুতেই বুঝতে পারছিস না। তোকে ছাড়ানোর জন্য সকাল সন্ধে দৌড়ে বেড়াচ্ছি, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, আর তুই বল এত টাকা আনবো কোত্থেকে? ভাবলাম তোকে ব্যাপারটা জানাই, জানি না তুই মানবি কি মানবি না। কি কথা? যদি টাকা হাতে থাকে না, তোর জামিন করতে বেশি সময় লাগবে না। যদি তুই চাস তাহলেই তোর জমির একটা অংশ বেচে দি তাহলে, হ্যাঁ, হাতে টাকাও চলে আসবে আর তোর জামিনও হয়ে যাবে। আরে আমি তো তোর দাদা নাকি? আমিও চাই তোকে বাইরে বার করতে। হ্যাঁ, কতটা জমি বেচতে হবে? দাদা, এই কাগজে কোথায় লেখা আছে যে কতটা জমি বেচবো? আরে যতটা টাকার দরকার হবে ততটাই জমি বিক্রি করবো না। হ্যাঁ, ওর থেকে 1 ফুটাও বেশি বিক্রি করবো না। জায়গা ফাঁকা ছাড়া আছে, দেখ। দাদা, আমি কিন্তু তোমার উপর ভরসা করছি, বেইমানি করো না আমার সাথে। আরে আমি তো তোর দাদা, তোর সাথে বেইমানি করবো? হ্যাঁ, চল লাগা লাগা লাগা। কি হচ্ছে? বলো বলো। হ্যাঁ, এই আয় চলে। তো। আরে বিমলা, গরম গরম খাবার দাও দেখি। হ্যাঁ, এতদিন পরে রাজু বাড়িতে এসেছে। হ্যাঁ, এখনই আনছি। আচ্ছা রাজু, পিঙ্কির বিয়ে ঠিক করেছি। ওই আমাদের উমেশবাবু আছেন না, আরে রেনুর বর, ও ছোট ভাই বাবলুর সঙ্গে। এটা তুমি ঠিক করলে না দাদা। আরে কি ঠিক করিনি? ছেলেটা ভালো, তারপরে উমেশের ছোট ভাই। তুমি জানো যে আমি পিঙ্কির বিয়ের কথা বলছি না। তুমি এমনিতেও আমার 2 বিঘে জমি নিয়ে নিয়েছো। নিয়ে নিয়েছি মানে? তোকে বলিনি নাকি আমি জামিনের জন্য জমি বিক্রি করতে হবে? কিন্তু বেচলে কাকে? বৌদির নামে করে নিলে। দেখ রাজু, তোর জমি কেউ কিনতেই চাইছিল না, ঠিক আছে? আর জামিনের জন্য টাকা দরকার ছিল, তাই শালার কাছ থেকে টাকা ধার করেছিলাম, আর ওই জমিটা কিনে তোর বৌদির নামে করে দিয়েছে। খুব ঘুরি ঘুরি কথা বলছো। 12 বিঘের মধ্যে 6 বিঘে তোমার নামে, 2 বিঘে বৌদির নামে, আর আমার ভাগে কি পড়ে রইল? 4 বিঘে। আচ্ছা, আর আমি যে তোকে জেল থেকে ছাড়ালাম? হ্যাঁ, তখন তো তোমার এই চালাকিটা বুঝতে পারিনি আমি, কিন্তু এখন বুঝতে পারছি সব। তুই কিন্তু না জেনে উল্টোপাল্টা দোষ দিচ্ছিস আমাকে। কিন্তু একটা কথা মনে রাখিস, আমরা দুজন কিন্তু 2 ভাই, আর থাকি একই ছাদের তলায়, বুঝেছিস? আমি তোমাকে বলেছিলাম তো জল দিতে, শুনতে পাও না নাকি? চলো তাড়াতাড়ি করো।
দুজনে মিলে তাদের মাকে জমি বিক্রি করার থেকে বাধা দিতে একটা প্ল্যান করলো আর তাদের মাকেই খুন করে ফেললো। কিন্তু এখন এসে রাজুর মনে হতে লাগলো যে তার দাদা অর্জুন প্রত্যেক পদক্ষেপেই তার ফায়দা তুলছিল আর সে এই বিষয়ে কিছুই করতে পারছিল না। সত্যি বলবো রাজু, কাজ করতে আর ভালো লাগে না। হয়তো জমিটা আমাদের নামে হয়ে গেছে, কিন্তু আয়ও তো তেমন হচ্ছে না আজকাল। আর তুমি তো জমিটা ভাগই করেছো এইভাবে যাতে আমি কিছু না পাই। আরে আমি কি লাখ টাকা কামাচ্ছি নাকি? কখনো কখনো ভাবি তো যে সব ছেড়ে দিয়ে লখনৌ চলে যাই, বড় শহর, রোজগারও ভালো হবে। কিন্তু তারপরে আবার ভাবি ঘরবাড়ি আছে, ছেলে মেয়ে আছে, কোথায় নিয়ে ঘুরবো এদেরকে? ভগবান জানে কি হবে। তুই বল, তুই কি ভাবছিস? জানি না। দেখ, আমার মনে হয় তোর লখনৌ চলে যাওয়াই ভালো। আরে তুই তো এখনো একলাই আছিস, ঘরবাড়ির চাপ নেই। ওখানে চলে গেলে কিছু টাকা বেশি রোজগার করতে পারবি, না হলে এখানে থাকলে তো খেতেই পাবি না। হ্যাঁ, আরে ভাই আমি তো বলছি তুই ঠিকই করছিস। লখনৌতে কত ভালো কাজ পাবি। এবার দেখ কত টাকা আসে তোর কাছে। আমি ভাবছি আজকে রাতেই বেরিয়ে যাব। আর কি বলবো রাজু, তুই যাচ্ছিস সেটা তো ভালো লাগছে না, কিন্তু তোর জীবন শুধরে যাবে। এখন যা, ভালো করে রোজগার কর, টাকা পয়সা কামা। 2 মাস পরে কিন্তু ঠিক চলে আসিস। পিঙ্কির বিয়ে আছে, আর 2 মাসের মধ্যে কিছু হলো তো ভালো, না হলে বাড়ি তো আছেই। ঠিকঠাকই কাজ দাদা, মজুরের কাজ করছি এই আর কি। কিন্তু হাতে তো কিছু আসছে নাকি? হ্যাঁ, ওই চলে যাচ্ছে। আরে ভালোই তো হয়েছে তুই বেরিয়ে গেছিস এখান থেকে। আরে এখানে তো সব আগের মতোই আছে, কিছুই বদলায়নি। দেখ ভাই, এবার আমাকেও বেরোতে হবে কাজে। এই নাও, হয়ে গেছে। রেজিস্ট্রার অফিসে নিয়ে যাও আর ডিল পাকা করে দাও। হ্যালো, হ্যাঁ ভাই বল, সব ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই রাজু, তুই শুনলে তোর মাথায় আকাশ ভেঙে পড়বে। আবার কি হলো? আরে তোর দাদা আছে না, ও তোর ভাগের জমিটা বিক্রি করে দিয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আবার কি হলো? আরে তোর দাদা আছে না, ও তোর ভাগের জমিটা বিক্রি করে দিয়েছে। কি বলছিস? আরে হ্যাঁ, আমি নিজে দেখেছি। আরে ওখানে ঘেরা হচ্ছে।
আরে কথাটা শোন আরে আমার। কথা শোনার আর কি আছে দাদা? তুমি আমাকে ঠকিয়েছো। আচ্ছা, তোর জমি পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তাই বিক্রি করেছি তোর ভালোর জন্যই, আর সেটা তোকে বলতেই যাচ্ছি আচ্ছা, না। আমার পেছনে তুমি আমার জমি বিক্রি করে দিলে, এই কথাটা 2 মাস হয়ে গেছে, আর তুমি আমাকে কবে বলতে? দেখো দাদা, এই জমির জন্য আমি আমার মাকেও মেরে ফেলেছি, আর তুমি আমার জমি আমাকে কিছুই না বলে বেচলে কি করে? আরে রাজু, ওখান থেকে পুরো টাকা এখনো পাইনি, এই জন্য বলিনি। আবার মিথ্যে কথা। এতক্ষণে তুমি তো আমার টাকাটা হজম করে নিয়েছো। হজম করে নিয়েছি, হজম করে নিয়েছি। এই নে, এই নে, এটা বিক্রির অগ্রিম টাকা, ঠিক আছে? জবে থেকে পেয়েছি এখানেই রয়েছে, আমি হাত লাগাইনি। আর এটা পুরো টাকা নয়, পুরো টাকা আসা এখনো বাকি আছে, আর আসলে সেটা আমি তোকেই দিয়ে দেবো। কত আছে এতে? 50,000 আছে। 50,000? কত টাকা দিয়ে বেচেছো? 50,000 বিঘা। 6 বছর আগে যখন মা বেচেছিল তখন তো 75,000-এ বিক্রি হয়েছিল। তার মানে বলতে চাইছো যে 6 বছরে বাড়ার জায়গায় কমে গেছে? রাজু, তোর জমি অনুর্বর ছিল, কিছুই চাষ করা যাচ্ছিল না, যেটা পেয়েছি সেটাই যথেষ্ট। আর এখন জমি না জলে দরে বিক্রি হচ্ছে। জলের দরে বিক্রি না দাদা, জল তুমি ঘোলা করছো আমার পয়সাটা হজম করে। ভাই হয়ে ভাইয়ের সাথে বেইমানি করছো, এটা আমি হতে দেবো না, মনে রেখো। তুই তোর নিজের দাদাকে বিশ্বাস করিস না? নিকুচি করেছো তোমার ভাইয়ের সম্পর্ক। একটা কথা মনে রেখো দাদা, তুমি চুরি করেছো। আর যদি আমার জমি বিক্রির 75,000 টাকা হাতে না পেয়েছি, আমি কাউকে মাটিতে পা রাখতে দেবো না। রাজু, রাজু, আরে শোন, শোন না আমার কথা, শোন ভাই, জমির এই দামই চলছে কিন্তু। অনেক ঠকিয়েছো তুমি আমাকে, আর নয়। শেষবারের মতো বলছি, আমাকে আমার পুরো টাকা দিয়ে দাও, নাহলে কিন্তু ঠিক হবে না। আরে রাজু, তুই তো কিছুতেই বুঝছিস না। যাদেরকে জমি বিক্রি করেছি না, ওরা বাকি টাকা দেওয়ার জন্য 1 মাসের সময় চেয়েছে। যখনই আমার হাতে টাকা চলে আসবে তোর হাতে রেখে দেবো। আর ভাব, ভাব এই টাকা দিয়ে কি কি না করতে পারবি। 5 বছর ধরে খাটলেও না, তাও এত টাকা কামাতে পারবি না, বুঝেছিস? আর যদি ব্যাংকে রেখে দিস, তাহলে সারা জীবন সুদের পয়সা খাবি। এবার বস তো। আর তোর কেন মনে হয় যে আমি তোকে ঠকাচ্ছি? হ্যাঁ, আমি তো তোর নিজের দাদা নাকি? হ্যাঁ দাদা, 2 মাস হয়ে গেছে, টাকার কিছু হলো? এখনো পুরো টাকা পাইনি রাজু। হ্যাঁ, যতক্ষণ পুরো টাকা না পাচ্ছি ততক্ষণ জমিতে হাত রাখতে দেবো না, তুই চিন্তা করিস না। দাদা কি হলো? আর কত অপেক্ষা করব? আরে ভাই, আমিও তো তাই করছি, কিন্তু টাকাটা অবশ্যই পেয়ে যাবি, এই ব্যাপারটা ভরসা করতে পারিস। আরে নিজেদের টাকা এমনি যেতে দেবো নাকি? কি হলো, টাকা এখনো দেয়নি? বললো আরো অপেক্ষা করতে। মনীষ, আমার সাথে গ্রামে যাবি? হ্যাঁ, সে তো নিশ্চয়ই যাব, কিন্তু কি কাজ আছে? বিকাশ, তোরা কি করছিস এখানে? দেখতে পাস না? লাগাবেন একটা থাপ্পড়, বুঝলি? সব ঠিক করে রাখ। দাদা এখানে দাঁড়াও। রাজু দাদা, আরে প্রণাম। পিঙ্কি, তুই এখানে? হ্যাঁ, পরশুই এসেছি 1 সপ্তাহের জন্য। আরে হ্যাঁ, ভালো কাজ করেছে, অনেক দিন হয়ে গেছে। এটা আমার বন্ধু। নমস্কার, ভিতরে আসুন। রাজু আসার পর আমরা দুজনেই একসাথে মজদুরি করি। ভাই, এটা তো ভালো হয়েছে যে শহরে তোমার মতো একটা ভালো বন্ধু পাওয়া গেছে, তাই না রাজু? এবার তুইও বিয়ে থা করে নে। দেখছি দাদা। দাও দাও দাও।
ওই জমিটা দেখছিস যেখানে বোর্ড টাঙানো আছে, ওটা আমার ছিল। তোর দাদা নিজের জমি ঠিকঠাকই রেখেছে, কিন্তু তোরটা বিক্রি করে দিল। বিমলা, বিমলা, বিকাশ, জ্যোতি, কি হলো? রাজুর বাবা, তাড়াতাড়ি এদিকে এসো। চেক কর। স্যার 4 জনই মারা গেছে। লাশগুলিকে পোস্টমর্টমে পাঠাও। স্যার ঘরে তো কেউ নেই, কিন্তু আলমারি লুট করা হয়েছে। কিন্তু অর্জুনের ছোট ভাই রাজু, ওর বন্ধু, ওর ছোট বোন পিঙ্কি তো কালকে এখানেই ছিল। কাল রাতেও এখানে ছিল। হ্যাঁ সাহেব, কাল রাতে আমরা ওদের একসাথে এখানেই দেখেছি। আর তোমরা তোমরা কিছু দেখেছো? স্যার, এই লোকটা ওই 3 জনকে দেখেছে, রাজু, পিঙ্কি আর রাজুর বন্ধুকে, 3 জনকেই। হ্যাঁ স্যার, সকালবেলা আমি ওই 3 জনকে স্টেশনে ছেড়ে এসেছি। কটার সময়? 6:30টার সময়। রাজু সকালবেলা আমার বাড়ি এসেছিল, আমাকে ঘুম থেকে তুলে নিয়ে গেল। স্যার এখন 8:15 বাজে, আর পরের ট্রেন 9টায়। চলো আমরা স্টেশন চলে যাই, আর তুমিও আমাদের সাথে এসো। ওদের চেনার জন্য তোমার সাহায্য দরকার। চলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। নটার আগে এখানে কোনো ট্রেন নেই? আরে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। সকালবেলা 6:45টার আর একটা গাড়ি ছিল। স্যার জমির এই কাগজপত্রে অর্জুন আর বিমলার নাম লেখা আছে, আর পাসবুকে ওদেরই নাম লেখা। আর স্যার এই রাজু 2007-এ নিজের মাকে খুন করার কেসে ধরা পড়েছিল, আর ওই খুনে সাহায্য করেছিল ওর বড় ভাই অর্জুন। এটা পরিষ্কার, তোমার আর তোমার দাদার মধ্যে বেশ ঝগড়া হয়েছিল। দাদা ঠকিয়েছে, তাই রাগ মেটাতে তুমি তার পুরো পরিবারকে মেরে ফেলেছ। কেন করলে সব বলো? ও আমাকে ঠকিয়েছিল, আমার জমি বেচে দিল, আমাকে একবার জিজ্ঞাসাও করলো না, এমনকি সব পয়সাই হজম করে নিয়েছো। মনীষ, তুই আমার সাথে গ্রামে যাবি? হ্যাঁ সে তো নিশ্চয়ই যাব, কিন্তু কি কাজ আছে? তুই জানিস ও আমাকে ঠকিয়েছে।
একটা জমির জন্য আমি আমার নিজের মাকে মেরে ফেলেছি, যাতে জমিটা আমাদের নামে হয়ে যায়। আর ও আমাকে বেশি জেল খাটিয়েছে। আমার ভাগের 6 বিঘের মধ্যে ও নিজে 2 বিঘে নিয়ে নিয়েছে। আর আমি এখানে কোমর ভেঙে খাটছি, আর ও আমার বাকি জমিগুলো বিক্রি করে দিয়েছে। আর 1 পয়সাও ঠেকায়নি। ফোন করলে বলে অপেক্ষা করতে। আর আমি ওকে মেরে ওর ভাগের 8 বিঘে জমি বেচে দেবো। 1 লাখ টাকা তোর। রাজু কি করে করবি? তোর বোন তো এখানে শুয়ে আছে। তাতে কিছু যায় আসে না, এখন শুয়ে পড়, পরে ভেবে দেখছি। শোন, আজকে রাতেই কাজটা করতে হবে। কি করে? তোর বোন কি চলে যাচ্ছে? আরে সবসময় আমাকে মিথ্যে কথা বলতো পিঙ্কি। প্রথমে বলতো জমিটা আমাদের দুজনের। যখন জেল থেকে বেরোলাম তখন বুঝতে পারলাম আমার সাথে বেইমানি করেছে। আমাকে বারবার মিথ্যে কথা বলেছে। প্রথমে টুকরো টুকরো করে আমার জমিটা বেচে দিয়ে তারপর আমার টাকা খাচ্ছে। কিন্তু দাদা, আমি এই কাজে তোমাকে সাহায্য করতে পারবো না। পিঙ্কি, 8 বিঘে জমি আছে, 8 বিঘে। আমার তো শুধু 5 বিঘে জমি হলেই হবে। বাকি 3 বিঘে তুই নিয়ে নিবি। আমি আমার 1 বিঘের পয়সা পেয়ে গেছি, আর মনীষকে আমি আমার ভাগের থেকেই দিয়ে দেবো। দেখ পিঙ্কি, যদি ঠিকভাবে জমিটা আমাদের নামে ভাগ হতো, রেনু, অর্জুন, তোর, আমার 3 বিঘে করে হতো। পেতিস কিনা বল? পেতিস তো? তো ধরে নে এটাই তোর ওই 3 বিঘে। 3 বিঘে জমিটা কম নয় পিঙ্কি। সাড়ে 6টা বেজে গেছে, তাড়াতাড়ি স্টেশনে চল, নাহলে ট্রেন পাবো না। এখন ওই জমিটা কার ভাগে আসবে? তুমি ঠিক করে চিন্তা করেছো তো? আমাদের 2 ছেলে, ওরা কি এইসব মেনে নেবে? বাড়িতে ঝগড়া অশান্তি করবে। ওই জমিটা যদি ওদের নামে করে দিতাম, তাহলে হয়তো ওটা ওরা বেচে দেবে, নয়তো নিজেদের মধ্যে ঝগড়া করে মরবে। অপদার্থগুলো। আর তোমার ছেলের ভাগ্যে তো শনি রয়েছে, ওই শনি ওকে শেষ করবে, ও কখনো বদলাবে না। রাজু, পিঙ্কি আর মনীষকে আইপিসির ধারা 302 অনুযায়ী হত্যার জন্য আর 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য গ্রেফতার করা হয়েছে। কেসের চার্জশিটও দায়ের করা হয়েছে। কয়েক মাস পর জানা যায় যে বার্থ সার্টিফিকেটের হিসেব অনুযায়ী খুন করার সময় মনীষ নাবালক ছিল। সে এখন জামিনে বাইরে আছে। নিজের মা প্রমীলাকে খুনের মামলায় রাজুকে সেশন কোর্ট খালাস করে দিয়েছে, কারণ এই মার্ডার কেসে রাজুর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কেউ এগিয়েই আসেনি।
অর্জুন আর তার পরিবারের মার্ডার কেস এখনো আদালতেই আসেনি, আর এই সময় পিঙ্কি এবং রাজু পুলিশ হেফাজতে আছে। তাহলে শেষ পর্যন্ত দুই ভাইয়ের মধ্যে কে কি পেল, আর উত্তরাধিকার সূত্রে যা মিলল সেটাই বা তারা কি কাজে লাগালো? নিজের নিজের ভাগের জমি পাওয়ার জন্য তারা দুজন কতগুলো প্রাণ নিল। সাধারণভাবে যখন কেউ সম্পত্তি রেখে যান, তিনি তার উত্তরাধিকারীদের ভালোর জন্যই রেখে যান, কিন্তু ভাগবাটোয়ারা যদি ঠিকঠাকও হয় তবুও অনেক সময় রক্তারক্তি হয়। সেই উত্তরাধিকারীদেরই রক্ত। প্রত্যেক ওয়ারিশ সবসময় নিজের লাভটাই দেখে, যাতে সেই যেন সবচেয়ে বেশি পায়। প্রত্যেক উত্তরাধিকারী জায়গা জমির সঙ্গেই সম্পর্কের টুকরো করতেও উঠে পড়ে লাগে, অথচ তারা শান্তি আর সহযোগিতার মধ্যে দিয়েই সম্পত্তি সামলাতে পারত। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সেই পুরনো প্রবাদটি যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, লোভে পাপ, পাপে মৃত্যু। জয় হিন্দ।